জি আসসালামু আলাইকুম। আমি কাজী শহীদুল ইসলাম ভাষাশহী। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমার মন মানসিকতা আমার এখন 0 পয়েন্টে চলছে। আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে না, অনুন্নতির বাইরে চলে যাচ্ছে। দীর্ঘ 15 দিন ধরেই আমি এই সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। আমি সবার সাথে সাক্ষাৎ করতে পারিনি। আমার কত কত সংগঠনের মিটিং ছিল যে আমার ছোট একটা ভাই প্রবীণ সাংবাদিকের মারা গেল, ডাক্তার মানে ইকবাল সাহেব। কিন্তু ইকবাল সাহেবের সেই অনুষ্ঠানেও আমি যোগদান করতে পারিনি। অথচ আমি আর বড় দুঃখ লাগে ইকবালের জন্য। আমার সবচেয়ে দুঃখ লাগে যে সমস্ত ভাইয়েরা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আমার মতন যারা বয়স্ক প্রবীণ ব্যক্তিরা, তাদের জন্য আমার দুঃখ লাগে। এবং আমার দুঃখ লাগে যে আমি যে অসহায় অবস্থায় বর্তমানে চলাফেরা করতেছি, নাই কোনো মানসিক অবস্থা, নাই কোনো টাকার ব্যবস্থা, নাই উন্নত। আমি যে পত্রিকাতে এখনো আছি, কিন্তু চাকরি আছে, কিন্তু আমার বেতন নাই। এই বেতনটা সংগ্রহ করতে হয় আমার বিজ্ঞাপনের উপর দিয়ে। কিন্তু যে বিজ্ঞাপনের হার বর্তমানে ব্যাংকগুলো যেভাবে কমিয়ে দিছে এবং পাওয়া যায় না, আমি বলা বাহুল্য, আমি সচিব, আর্থিক সচিব দিয়ে বলার পরেও ব্যাংকগুলো গড়িমাসি করে এবং আমাদেরকে কোনো কর্ণপাত করে না। আমার দুঃখের বিষয় যে আমি একজন ভাষা সৈনিক হিসাবে বলছি, কোনো মূল্যই দেয় না। বর্তমানে বাংলাদেশের লোকজন, যে মানুষের মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে, যা ভাবারও কলঙ্কিত, এবং আমরা ভাবতে কষ্ট লাগে। আমি দেশবাসীকে বলতে চাই, দেশে যে বৃহৎমান অবস্থা চলছে, আপনারা সুন্দরভাবে চলেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। অবশ্য আল্লাহ সবাইকে সমান অধিকার দিয়ে সবাই ভালোভাবে চলতে পারবেন। আমি আমার বক্তব্য শেষ করতে আগে আমি আমার দেশবাসীকে আমি আরো বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই মতন চলাফেরা করতে পারি। বিগত দেশে যে বিশৃঙ্খলা উভয় দেশে দেখা দিয়েছে, ভারতবর্ষে বিশেষ করে ভারতবর্ষে যেভাবে মুসলমানদেরকে নিপীড়ন করা হয়েছে, এবং আমরা অত্যন্ত মর্মাহত। এতে ভারতবাসী, ভারত সরকারকে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামীতে ভবিষ্যতে কোনো মুসলিম যেন নির্যাতিত না হয়, এই ব্যাপারে আমি ভারতবাসীর কাছে বলছি। ভারতের জানা উচিত, বিগত 500 বছর ধরে যে মুসলিমরা এই ভারত শাসন করেছে, এবং ভারতের পরে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ব্রিটিশ সাম্রাজ্যটা ভারতবর্ষ চালানো হয়েছে। আপনাদের মনে রাখা উচিত যে ভারতে যে ব্যাপারে যে লাস্ট পর্যায়ে দ্বিতীয় যুদ্ধ চলছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লন্ডন যখন বিচলিত হয়ে পড়ল, তখন তারা তড়িৎ গড়িত করে এরা পাকিস্তানকে এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানকে এবং ওয়েস্ট পাকিস্তানকে এবং ভারতকে তড়িৎ গড়িতভাবে স্বাধীন করে চলে গেল। কিন্তু ভারত বুঝতে পারে নাই, ভারত জানে না যে বাংলাদেশ আরও জায়গা পাবে, বাংলাদেশ আসাম পাবে, বাংলাদেশ ক্যালকাটা পাবে, কারণ বাঙালি আর মেজরিটি হিসেবে মুসলমান সেখানে সবচেয়ে বেশি ছিল। কিন্তু দুঃখের বিষয়, তড়িৎ গড়িত করে স্বাধীনতা দিয়ে ইংল্যান্ড চলে যায়। কারণ ইংল্যান্ড মনে করে যে আমার দেশ ঠেকাবো নাকি ভারত ঠেকাবো, সুতরাং সেটা বিবেচনা করে চলে যায়। আনালে নতুবা ভারতবর্ষকে এত তাড়াতাড়ি স্বাধীন করে যেত না। ইংল্যান্ড যতদিন বেঁচে থাকতো ততদিন ভারতবর্ষ আক্রমণ তো দূরের কথা, তারা জোর করে তারা দেশটাকে চালিয়ে যেত। আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই যে আপনারা হিংসা হানাহানি বন্ধ করেন। দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা তো পঙ্গু হলে একটা দেশের একটা সরকার আসলে দেশের একটা অসামাজিক ঘটনা ঘটে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সৃষ্টি ঘটনা ঘটাবার জন্য আইন প্রণয়নকারী আমাদের আছে। আপনারা আইন প্রণয়নকারীকে সমর্থন করেন, তাদের নিয়মতান্ত্রিক তাদের কথাগুলো মেনে চলেন, আর ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমরা অত্যন্ত উন্নত পথে যাব। আমরা এই সাংবাদিক হিসাবে আমি বলতে চাই যে আসুন আমরা সাংবাদিকরা দুটো কলম লিখে বা বস্ত ন্যায় নিষ্ঠার সাথে মানুষকে সত্য কথাগুলো গড়ে তুলি, যে মানুষ কীভাবে বসবাস করতে চায়। দুঃখের বিষয়ে আমি আপনাদের বলতে চাই, আমি সারা বাংলাদেশে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ হইতে এবং আপনার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় হইতে
এবং এলজিডি হইতে আমি বিভিন্ন রকম সাহায্য গরিব অসহায় ব্যক্তিকে নিয়ে দিতাম। আমি আমার বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের সাংবাদিক প্রতিনিধি আছেন, তারা আমাদের কাছে আসতো, তাদেরকে আমি শিখিয়ে দিতাম, তোমার গরিব লোক থাকলে দু একটা দিবা। সবাইকে বলার পরে এইভাবে এইভাবে করতে করতে আমি যখন নাকি সমাজ কল্যাণ থেকে মোটা অঙ্কের বেশ টাকা পেতাম, বিশেষ করে করোনাতে। এই করোনাতে আমি যে যত টাকা পেয়েছি আমার ভাবতে অবাক লাগে যে এত টাকা আমি কিভাবে নিলাম। একটা মন্ত্রী যেটা পারে নাই সেটা আমি করেছি। আমি আমার এলাকাতে আমি 100 লোককে 4,000 টাকা করে দিয়েছি, 100 লোককে 2,000 টাকা করে দিয়েছি। আমি লাইন ধরে যখন তাদের টাকা দেই তখন তারা সেই সমস্ত টাকা পেয়ে এত খুশি হয়, তারা বলে এই করোনাতে এই 4,000 আমাদের 4 লক্ষ টাকা সমান, 2,000 টাকা আমাদের 20,000 টাকা সমান। অত্যন্ত খুশি হয়ে যায়। আর স্থানীয় যে সমাজ কল্যাণের অধিদপ্তরের অফিসে আছেন উপপরিচালক, তিনি বলেন আমার জীবনে এত টাকা আমাদের এই সিরাজদিঘাতে আসছে কোনোদিনে আমরা ভাবতে পারিনি, দেখতে পাইনি। আমি বলতে চাই সরকার ক্যান্সারের, কিডনি, লিভারের জন্য যে অত্যন্ত সুবিধা দিয়েছেন বিনা পয়সায়, এবং আপনারা যদি ফর্ম নেন, ফিল আপ করেন, তখন মোটামুটি অঙ্ক আপনার ফর্মটা ফিল আপ করে দিলে আপনারা 100% 50,000 টাকা আপনারা পাবেন। এবং এটা নির্ঘাত গভর্নমেন্ট সুন্দরভাবে দিচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি এটাকে বিভ্রান্ত ছড়িয়ে এবং অসৎ অবলম্বনকে টাকা নিয়ে টাকাগুলো ঠিক মতন ক্যান্সার, কিডনি, লিভারের টাকাগুলো তাদের হাতে পাচ্ছে না। যা না পাওয়ার কারণে সে সমস্ত রুগীরা বহু কষ্টতে আছে, যা বাসা বসা কান্দাকারি শুরু করে। এমন এক রুগী আছে আমার হাতে পায়ে ধরেছেন, ভাই আপনি আমাকে 50,000 টাকা দিয়েছেন, আপনি আমার জীবনটা রক্ষা করেছেন। আর ব্যাংকের ম্যানেজার বলে যে ভাই এই যে আমার জীবনে আমি দেখলাম যে আমার এই সিরাজদিঘা থানাতে আমি দেখলাম এই প্রথম আপনি প্রায় 50,000 টাকা দিয়েছেন। আজকে সুখের কথা, বর্তমানে সে 50,000 টাকা নয়, এখন 1 লক্ষ টাকা করেছে। আমি সমস্ত যাদের ক্যান্সার, কিডনি, লিভার, যারা প্যারালাইসে, যারা ভুক্তভোগী, তারা অবশ্যই যদি আমি বাঁচি আপনারা আমার লাগে যোগাযোগ করেন, আমি আপনাদের ফর্ম দেবো এবং সেই ফর্ম আমি নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছে দেবো। আমি যদি পৌঁছে না দিতে পারি আপনার যদি বলে দেবো, আপনার নির্দিষ্ট জায়গায় আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন এবং পৌঁছে দিলে আপনারা সুন্দর সেই টাকাগুলো আপনারা পাবেন। আমার মনের দুঃখের কথা আমি না বলে পারি না। বর্তমানে আমি শুনেছি 11 কোটি টাকা নাকি সরকারের আয় হয়েছে জাকাতের টাকা। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে এত টাকা কোন সময় আসে নাই। এই এত কোটি টাকা দুটি আগারগাঁও এবং সেই হাজি ক্যাম্প, যেখানে ঢাকা ঢাকা বিভাগীয়, এই দুইটা ক্যাম্পে যখন নাকি তারা টাকাগুলো পেল, তারা বলেছিল যে প্রধানমন্ত্রীর সাথে বসবে, কিভাবে টাকাগুলো বিতরণ করবে, প্রধানমন্ত্রীর কাছে বসে সেইগুলো সমাধান করবে। আমিও খুশি হয়েছিলাম, তারা বসে কিভাবে টাকা দেয় সেইভাবে সে চিন্তা ভাবনা করুক। আমি খুশি হয়ে আমি 20টি ফর্ম দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বরিশাল, বাণীরপাড়া এবং কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে, সেই রাজশাহী, নোয়াখালী, এবং আমি 20টি ফর্ম দিয়েছিলাম। এই 20টি ফর্ম দেওয়াতে 20টা ফর্ম আমাকে সেই দিদি বলেছিল যে আপনি টাকাগুলো পাবেন, দিদি বলেছিল টাকা পাবেন। আর সেই আপনার আগারগাঁও দিদিও বলেছিলেন বাবা, তাদের নামগুলো বললে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি বাধ্য হয় আমি নামগুলো আমি বলতে পারছি না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই ব্যাপারে আমি অভিযোগ করব, মাননীয় মন্ত্রী আপনি এই ব্যাপারটা আপনি দেখেন। আমি 10টা দিলাম, 20টা দিলাম, একটা টাকাও আমাকে দিল না। অথচ আমাকে বললো কি যে আপনি 10টাই পাবেন, 8টাই পাবেন। আজকে যারা আমাকে ফর্মগুলো দিয়েছে আমার কলজা ফেটে যায়, তারা বারবার আমার কাছে আসে, আমার কাছে চায় ভাই আমি কই, আমি তো টাকা তো পাইলাম না ভাই, এত কষ্ট করে ফটো দিলাম, এত কষ্ট করে ছবি দিলাম, এত কষ্ট করে এলাকার চেয়ারম্যানের সই এনে দিলাম, কিন্তু আপনি তো আমাকে দিতে পারলেন না। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি, বাবা মাফ করে দাও, মা মাফ করে দাও। তবে আশা করে না, আগামী যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাদেরকে আমি এনে দেবো। আমি এই ব্যাপারে আমি প্রধানমন্ত্রী হস্তে কামনা করছি। আমি কায়কোবাদ মন্ত্রী, তিনি অত্যন্ত ভালো ব্যক্তি, তার এলাকাতে আমি গিয়েছি,
সেই নির্বাচন আমলে গেছি, বিএনপি আমরা প্রথম বিএনপি আমলার থেকে 25 বছর আগে তার এলাকায় তার নাম প্রশংসা অত্যন্ত ভালো। এবং সেই কায়কোবাদের কাছে আমি পরপর দুইবার গিয়েছিলাম, তার অফিসে থাকে আমি পাই নাই। এই ব্যাপারে আমি তার সাথে সম্মেলন করতে। আর এই ব্যাপারে আরেকটা কথা আমরা বলতে পারি না, মসজিদের টাকাও তারা সেখানে ঠিক মতন দিচ্ছে না। আমি মসজিদের যেখানে সচিবালয় টাকা দিচ্ছে মন্ত্রীরা, সে এখনকার মন্ত্রীরা কিভাবে টাকা ফর্মগুলো দিবেন জানি না। আমি আগে যে সমস্ত উপদেষ্টা ছিলেন সমস্ত টাকা তারা চিড়িয়াখানে দিয়েছেন, সমস্ত ফর্ম তারা ওইদিকে দিয়েছেন, অথচ এখনো প্রায় 1000 খানি ফর্ম পড়ে আছে, তারা টাকা পয়সা পায় নাই। সেই মসজিদগুলো টাকা হয়তো বঞ্চিত। আমি বলবো যে সমস্ত ফর্মগুলো জমা আছে, যারা টাকা পায় নাই এই টাকা অবিলম্বে আর বর্তমান সরকার যেন ওই সমস্ত মসজিদকে টাকা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাদের ব্যক্তিগতভাবে 1100 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করেছে, সেই 1100 টাকা অ্যাকাউন্ট করার পরেও তারা টাকাগুলো সে পায় নাই। তারা দুঃখ প্রকাশ করতেছে যে আমরা কেন টাকা পেলাম না। 1100 টাকাতে আমরা অ্যাকাউন্ট করেছি, মসজিদে তো দুটো পয়সা আমাদের অন্যরকমভাবে আয় হয় না। আমরা অনেক বহু টাকাই আমরা বিভিন্ন জায়গায় ছড়াই, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা সঠিক পথে আল্লাহর কাছে অবদানের জন্য 2 পয়সা গরিব মিসকিন কাউকে আমরা দেই না। আমি সত্যি আমার দুঃখ, আমার বলার কথাগুলো অনেক আছে, রাজনীতি পেঁচাল অনেক আছে। কারণ আমি 47 সন থেকে সেই 1943 সন থেকে আমি আপনাদেরকে বলে দিতে পারবো কখন ঘটনা কখন কি ঘটছিল, কিন্তু তখন সে লাভ নাই। আমার এখন বয়সের সময় মতো নাই, সেই সময় মতন আমি বলবো যা শুন আমরা একত্রে মিল বসবাস করি। আর বর্তমান সরকারকে আমি বলবো যে আপনারা আমাদেরকে সুবিধা দেন, আমরা গরিব মানুষকে সেবা করতে পারি। আমি আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার এলাকার জন্য আমি যেভাবে একটা আমার এলাকা ঈদগাতে আমি ঈদের ছাউনি একটা করেছি 50,000 টাকা দিয়ে, টাকাটা আমি নিয়েছি আমার জেলা পরিষদ থেকে। আমি আমার যেখান থেকে আমি প্রায় 8 লক্ষ টাকা পেয়েছি, আমি পুরো বাউন্ডারি দিয়েছি আমার ব্যক্তিগত আমার পারিবারিক আমার ঈদগাতে। কিন্তু এটা ব্যক্তিগত নয়, এটা সবাই সর্বসাধারণের জন্য দরজা খোলা, একদম কাগজ লেখাই আছে যে সবার জন্য মুক্ত। সুতরাং মুক্ত বিধায় আমি সেই মুক্তভাবে সুন্দরভাবে আমি ঈদগাতে কাজ ঈদগাহ করতেছি। বর্তমানে কাজ চলিতেছে এবং সেটা ছবিগুলো আমরা এগুলো ধারণ করে দেব জেলা পরিষদের কাছে। এবং জেলা পরিষদের কাছে আমি চাবো আমার ওখানে রাস্তার পরিষদ দিতে, রাস্তা যেন আমার ওখানে করা হয়। পাশাপাশি কাজের বিনিময়ে খাদ্য কাবি খা, তার কাছে আমি চাবো যেমনি আপনারা আমাকে রাস্তা করার জন্য সুযোগ দেন, কোনো সংসদ সদস্য করবে না, সংসদ সদস্য তার নিজের জন্য করবে। আমি বহু সংসদ সদস্য দেখেছি, আমি সংসদ সদস্য আমার বাদ পড়ে নাই। ইয়া নফসি আমার এলাকা মহিউদ্দিন সাহেব যিনি ভালো ছিলেন, ওনার কাছে আমি 10 লাখ টাকা চেয়েছিলাম, উনি 25 কোটি টাকা পেয়েছিলেন। উনি বলছেন ঠিক আছে আপনাকে দেওয়া হবে। আমাকে তো দেওয়া হবে না, দেওয়া হবে কাজের ওখানে, এবং ওখানে যে টাকা নেবে যে তারা কাজ করবে, টাকা তো আমি চোখেও দেখবো না। তো সুতরাং সেই হিসাবে আমি বলছি তাকে আমি চোখে দেখবো না, কিন্তু আমি যে কাজটা দেখবো, আমি মরে গেলে যেন বলতে পারে যে কাজী শহীদুল ইসলাম এই সৌন্দর্য কাজগুলো করে দিয়ে গেছে। আমার আনন্দ লাগে আজকে আমার ঈদগাহটা ব্যাপারে নিচেগুলো পাকা হচ্ছে, আমার খুব খুশি। তারপর নিচের যে একটা ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গাগুলো আমি এলজিটি থেকে প্রায় দীর্ঘ 15 বছর আগে আমি সেখান থেকে 3 লক্ষ টাকা নিয়েছিলাম, এবং ওই 3 লক্ষ টাকা দিয়ে তারা সামান্য একটু ওয়াল বাউন্ডারি দিয়ে আসছে। আর দ্বিতীয় কথা হলো কি যে এইগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত নীরবতা পালন করেন। জেলা পরিষদের কর্তব্যরত অফিসাররা যারা আছেন তারাও অত্যন্ত চান যে এলাকায় কাজ কাম হোক, কিন্তু পারে না। যে রাজনৈতিক যে আছে সে যেই দলেরই হোক, এই রাজনীতিরা সেখান থেকে পয়সা খায়। সেই কিভাবে পয়সা খায় অত্যন্ত মায়া লাগে, যে পয়সা খাইতে তাদের লজ্জা শরমও থাকা দরকার। যে একটা 10 লাখ টাকা যদি একটা কোনো মসজিদের কাজ উন্নয়নের জন্য দেওয়া হয়, সেখান থেকে তারা কমিশন খায়। এই কমিশনগুলোকে বন্ধ করার মতন শক্তির সামর্থ্য কোনো সরকার অদ্য পর্যন্ত দেখতে পারলাম না। আমি কাউকে দেখতে পারলাম না এই 60 বছর
দরিয়ার কাউকে দেখতে পারলাম না যে এই পয়সাগুলো তারা রুটি পিঠে খেতে খায়, এবং এই রুটি পিঠে খাওয়ার কারণে যে এত মানুষ কষ্ট পায়, এই তার সেই জন্য আমার খুবই খারাপ লাগে। আর মানুষ তো কিছু বলতে পারে না, গ্রামের মানুষ তো বোকা টাইপের, তারা বলতে চুপে চুপে কানে কানে কথা বলে, প্রকাশ্যে তারা কোন দাবি করতে পারে না। প্রকাশ্যে দাবি করতে বলতে গেলে তখন তাদেরকে মার পিটুনি খেতে হয়। সুতরাং আমি আমার দেশবাসীকে এবং আমার এলাকার জনগণকে এবং আমার সাংবাদিক ভাইকে বলতে চাই, আমার সময় তো নাই শেষ। আমার কাছে কেমন যেন লাগে, যে কোনো সময় আমি তুলে যেতে পারি। আমি সেই জন্য আমার কিন্তু সাহায্য দরকার আছে। আমি আমার সাংবাদিক কল্যাণ তহবিল থেকে আমি কিছু একটা দরখাস্ত করব। আমি আমার সমাজ কল্যাণ তহবিল থেকে সর্বোচ্চ 50,000 টাকা নেওয়ার অধিকার আছে, সেখান থেকে আমি দরখাস্ত করবো। পরবর্তীতে আমি প্রধানমন্ত্রীর একটা ফান্ড আছে, প্রধানমন্ত্রী ফান্ডে আমি সেখানেও কিছু টাকা সাহায্য করব। আমি সেখানেতে 30-40 লাখ টাকা পেলে আমার সুন্দর চিকিৎসা, আমার পিত্তস্থলে পাথর এবং কিডনিতে পাথর এইগুলো হওয়াতে আমি বিভিন্ন বলায় ভুগছি। এই টাকা দিয়ে যদি আমি চিকিৎসা করতে পারি তখন আমার লাইফে অনেক আমার জীবন বাঁচবে। আমি আপনাদেরকে সবাই বলার অনেক কথা ছিল, আর বলার শেষ নাই। রাজনৈতিক পাড়ার সভ্যতা ছিল, আমি রাজনীতি পারলাম না, কারণ সেটা একটু পরবর্তীতে আমি রাজনীতি পাতে আপনাদের বলবো, সুন্দর সুন্দর কথা আপনার রাজনীতি পাতে পারবো। এবং কোন সনের কথা আপনাকে আমি 47 সনের পরে থেকে আর 47 সনের আগের থেকেও রাজনীতির কথা আপনার আমি বলতে পারবো। এত সুন্দর সুন্দর কথাগুলো যে সমস্ত আগেকার মন্ত্রীরা বলে গেছেন, এবং সেই উক্তিগুলো আপনাকে বলে যাবো। তারা যে দেশকে সত্যি রূপে যে প্রাণে ভালোবাসতেন, সেই সমস্ত কথাগুলো সবগুলো আমি তার আমার চাক্ষুষ প্রমাণ। আমার সাথে ডক্টর কামালের সাথে কথা হয়েছে ঢাকার বাইতুল মুকাররমের সামনে, সেই 1960 দশকে, তখন হরতাল ছিল। করেনারা জিজ্ঞেস করলো হরতাল সম্বন্ধে, হরতাল কি হয়েছে? ডক্টর কামাল বললে অল সাকসেসফুল, হরতাল অল সাকসেসফুল। ডক্টর কামাল আমার সামনে কথা বললো, ডাক্তার কামালের সাথে আমি কথা বললাম, একসাথে মিলে গেলাম। আজকে ডক্টর কামাল, তখন যে যুববন্ধু ছিল, আজকে ডক্টর কামালও বৃদ্ধ, আমিও বৃদ্ধ। আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। খুদা হাফেজ।